১৯৭৩ সালে নির্বাচন ৭ই মার্চ ১৯৭৩ প্রতিদ্বন্দ্বিতাহীন এক পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, পোলিং এজেন্ট খুন প্রভৃতির খবর ছাপা হয়। ৮ই মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল: সিলেট ১ কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামে ৩১টি ব্যালট পেপার সহ ২ ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস, ঢাকা শহর সহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে। নির্বাচন দারুণ অবাধ হয়েছে। একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে। জাসদের ২ জন কর্মী হাইজ্যাক, ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি, পটিয়ার ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিয়েছে। কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস, নির্বাচন প্রহসনে পরিণত, কালীগঞ্জে সন্ত্রাস, রাজশাহী ভোটকেন্দ্রে সন্ত্রাস, ভোটনাট্যের দুদৃশ্য প্রভৃতি। ৯ মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন, কমপক্ষে ৭০টি আসনের ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি ও রেড ক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। ৯ মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায় নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছেন, এতে আমি তাকে জাতির পিতা বলতে ঘৃণা বোধ করি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই অকস্মাৎ বেতার টেলিভিশনে এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনী বিজয়কে হিটলার, মুসোলিনি, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করেন। ৯ জুলাই প্রেস ক্লাবে ভাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোট দান, বিপুল অর্থ ব্যয়ে বেতার, টেলিভিশন ও সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে, সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানে বিরতই শুধু করেনি, হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যথেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলন ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে ২ জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাক্তার রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, ২০০ বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার।
নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে। একতরফা পাতানো খেলার নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯১টিতে আওয়ামী লীগ বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমদ চৌধুরীকে বিজয়ী করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সব কয়টি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোশতাক আহমদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 10ই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচারাভিযানের সময় নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংঘটিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালোরাত্রি বলে আখ্যায়িত করেন। 11ই মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7ই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাকার, আলবদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করা হবে। পরদিন বায়তুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার ঘোষণা করেন। এই যুদ্ধে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্র সমাজ, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গও এই শ্বেত সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি। জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈরাশাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার। যারাই প্রতিবাদ করেছিল মৃত্যু অথবা অমানসিক নির্যাতনের শিকারে পরিণত হতে হয়েছিল তাদের। 1973 সালের মধ্যেই যারা স্বৈরাচার এবং আওয়ামী অপশাসনের বিরোধিতায় সোচ্চার হয়েছিল তাদেরকে মৃত্যু কিংবা অকথ্য নির্যাতনের মুখোমুখি হতে হয়। 1973 সালে ওই সময়ের উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক জনাব আবুল মনসুর আহমদ দৈনিক ইত্তেফাককে বিভিন্ন বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে অসীম সাহসের পরিচয় দেন। আজ আর এক্সচেঞ্জ অব হার্ট নয়, চাই চেক অফ হার্ট শীর্ষক উপসাংবাদিকীয় নিবন্ধে তিনি বলেন, মানুষের হৃদয়ের 4 চেম্বারের মতোই আমাদের বাংলাদেশের রাজনীতির সকল ক্ষেত্রেই 4টি করিয়া চেম্বার আছে। প্রথমত, আমাদের সংবিধান দাঁড়াইয়া আছে 4টি স্বতন্ত্র মজবুত মূল নৈতিক খুঁটির উপর: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। জাতীয়তাতন্ত্রই বেশি শুদ্ধ হইত ও ধর্মনিরপেক্ষতা, এখানেও তন্ত্র যোগ করিলে ভালো হইত। এই 4টি নৈতিক খুঁটিকে স্বতন্ত্র বলিলাম এই দণ্ডে যে সংবিধান রচয়িতাদের মধ্যে কেউ কেউ বলেন ওই 4টি খুঁটি এক ঘরের খুঁটি হইতে পারে না। খুঁটিগুলির উচ্চতা সমান নয় বলিয়াই তারা এক ঘরের খুঁটি হইতে পারে না। নীতি ও পন্থা হিসাবে এই 4 বস্তুর মিল নাই এক খাই বোধ করি সমালোচকরা বলিতে চান। তার মানে হৃৎপিণ্ডের 4টি চেম্বারের মধ্যে যেমন সহযোজক দরজা, কানেক্টিং ভালভ আছে, আমাদের 4 নীতির মধ্যে তেমন কোনো কানেক্টিং ভালভ নেই। তারপর সংবিধানের বেলাতেও আমরা প্রচলিত শাসনতান্ত্রিক কাঠামোকে টানিয়া বুনিয়াচারী চক্রে আনিবার চেষ্টা করিয়াছি এবং যথাসম্ভব সফলও হইয়াছি। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত এক্সিকিউটিভ, লেজিসলেটিভ ও জুডিশিয়ারি এই 3টি ইনস্টিটিউশনকে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নামে সংবিধানে গুঞ্জাইশ করিয়াছি সত্য, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যা অত্যাবশ্যক অথচ সংবিধানের কর্মবিভাগ বা দেশ রক্ষা বিভাগে যার বিধান করা সম্ভব ছিল না, সেইরূপ একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ প্যারামিলিটারি বাহিনী গঠন করিয়া আমরা রাষ্ট্রকে 4টি শক্তিস্তম্ভের উপর
দাঁড় করাইয়াছি। এই 4টি শক্তি স্তম্ভের সাথে পাঠকগণ 4টি মূলনীতি স্তম্ভের সাথে তালগোল পাকাইয়া ফেলিবেন না। তার ওই দীর্ঘ প্রবন্ধে শিল্প কারখানা সম্পর্কে জনাব আবুল মনসুর আহমদ লেখেন, হৃদয়ের 4 চেম্বারের অনুকরণে আমরা শুধু আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পার্টি জীবনে ও সামাজিক জীবনে 4 বর্ণের প্রবর্তন করিয়াই ক্ষান্ত হই নাই, অর্থনৈতিক জীবনেও উহার সম্প্রসারণ করিয়াছি। মিন্স অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন যন্ত্রের মালিকানাকে সংবিধানেই 3 শ্রেণীতে বিভক্ত করিয়াছি, যথা রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা ও ব্যক্তিগত মালিকানা। এই 3 শ্রেণীর মালিকানা ছাড়া আর সব সম্পত্তি বা প্রোডাক্টিভ নয়, সেগুলো অটোমেটিক্যালি ব্যক্তিগত মালিকানায় থাকার ব্যবস্থা করিয়া গোটা সম্পত্তি জগৎকে 4 শ্রেণীতে বিভক্ত করিয়া হৃদয়ের 4 চেম্বারের সামঞ্জস্য বিধান করিয়াছি, যাতে মিল কারখানাদের মিন্স অফ প্রোডাকশনকে হরতাল স্ট্রাইকারদের দ্বারা আনপ্রোডাক্টিভ করিয়া অন্য প্রকার মালিকানার সৃষ্টি করিতে কেউ না পারে, এবং ওই পন্থায় 4 প্রকার মূলনীতিতে যাতে কেউ ব্যত্যয় ঘটাইতে না পারে, সেই উদ্দেশ্যে আমরা হরতাল স্ট্রাইককে ন্যাশনালাইজ করিয়া ফেলিয়াছি। সরকারি দল ছাড়া অপর সকলের হরতাল স্ট্রাইক নিষিদ্ধ করিয়াছি। প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক প্রশ্নে একই প্রবন্ধে জনাব আবুল মনসুর আহমদ বললেন, হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের এই সামগ্রিক ও সার্বজনীন আকর্ষণ দেখিয়া বিদেশি বন্ধুরা বিস্মিত হইতে পারেন, কিন্তু তাদের সেই বিস্ময় সেই মুহূর্তেই কাটিয়া যাইবে যখন তারা জানতে পারিবেন যে জাতীয় ও রাষ্ট্রীয় নেতার নেতৃত্ব কেবলমাত্র আমাদের হৃদয়ের উপরই নির্ভরশীল। আমাদের নেতা প্রেমী, তিনি দেশবাসীকে ভালোবাসেন, দেশবাসী তাকে ভালোবাসে। এদেশের নেতা আর জনতার মধ্যে ভালোবাসাবাসী ছাড়া আর কোনো বৈষয়িক স্বার্থের সম্পর্ক নাই, পুরোটাই হৃদয়ের ব্যাপার। তাই হৃদয়ের 4 চেম্বারের সাথে মিল রাখিয়াই আমাদের সামগ্রিক জীবনকে 4 ভাগে বিভক্ত করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমাদের রাষ্ট্রীয় আর্থিক জীবনকে উপরের তলা, নিচের তলা এই 2 তলা বিশিষ্ট করিয়াছি। হৃদয়ের অনুকরণেই আমরা উভয় তলাতেই অর্থাৎ অবিকল ভেন্ট্রিক্স উভয়টাতেই লেফট রাইট রাখিয়াছি। সাধারণত নেতার ভালোবাসাবাসীর ব্যাপারই হৃদয়ের 4 চেম্বারের প্রতি আমাদের আসক্ত করিয়াছে ঠিকই, কিন্তু 4-এর প্রতি আকৃষ্ট হইবার আমাদের আরও কারণ আছে। আমাদের রাষ্ট্রে সেকুলার হইলে আমরা নিজেরা আজও ধর্মবিরোধী হই নাই, ধর্মনিরপেক্ষ হইয়াছি মাত্র। আমাদের মধ্যে বিপুল মেজরিটি লোকই মুসলমান। আমরা মুসলমানেরা এখনো ধর্ম ছাড়ি নাই, তাই 4-এর মায়াও ছাড়তে পারি নাই। আমাদের 4 কিতাব, 4 কালেমা, 4 ফেরেশতা, 4 মাযহাব, 4 খলিফা, 4 ইমাম, এ অবস্থায় রাষ্ট্রের 4 মূলনীতি, সমাজের 4 মালিকানা নীতি, পলিটিক্সের 4 পার্টি নীতি, এসবে আমাদের আকর্ষণ সহজাত। শুধু মুসলমানরা হইবে কেন, আমাদের দেশের হিন্দুদের ধর্মেও 4-এর প্রাধান্য রহিয়াছে। তাদের 4 বেদ, 4 বর্ণ, 4 যুগ, এমনই 4 যোগও আছে। এইভাবে আমরা 4-এর গোলক ধাঁধায় ঢুকিয়াছি। সরকারি দফতরে 4 তাসের কর্মচারী বহাল হওয়ায় বাজারে আমরা 4 কায়দায় ব্যবসা চালু করিয়াছি। কালোবাজারি, মুনাফাখোরি, মজুদদারি ও চোরাচালানি আমরা ছাড়তে পারি নাই এই 4-এর মায়াতেই। হার্টের 4 চেম্বারের সবচেয়ে বড় ত্রুটি দেখা দিয়েছে জাতির পিতা ও তার সন্তানদের সম্পর্কের মধ্যে। জাতির পিতা তার সন্তানদের ভালোবাসেন, সন্তানরাও পিতাকে ভালোবাসে। সবাই পিতাকে অন্তর দিয়া ভালোবাসে বলিয়াই তাদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও পরিণামে খুন খারাপি। জাতির পিতা খুন খারাপি বন্ধ করিতে সন্তানদের প্রথমে অনুরোধ করে পরে নির্দেশ, অবশেষে ধমক দিয়েছেন, কিন্তু সন্তানরা পিতার কথা শুনিতেছে না। পিতা ও কঠোর হইয়া সন্তানদের শাস্তি দিতে পারিতেছেন না। এটা ঘটিতেছে হৃদয়ের জন্যই, বিশেষত হৃদয়ের 4টে চেম্বারের দোষেই। জাতির পিতা সকলের কল্যাণের জন্য যতই চেঞ্জ অফ হার্টের কথা বলিতেছেন, সন্তানেরা ততই স্টেইন গানের সাহায্যে এক্সচেঞ্জ অফ হার্ট করিতেছে।
এটা অধিক দিন চলিতে দিলে সকলেরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া যাইবে। এই প্রবন্ধ প্রকাশিত হবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকমের কটূক্তি শুরু হয়। ৭১-এর চেতনার সাথে বিশ্বাসঘাতকতা, আওয়ামী কুশাসন এবং প্রতিরোধ। সংসদে সংবিধান গৃহীত হয়। ১০ই এপ্রিল ১৯৭২ সালে প্রথম জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরিতাপের বিষয়, ওই সংসদের সব সাংসদরাই ছিলেন পাকিস্তানের সংবিধান এবং জেনারেল ইয়াহিয়া খানের এলএফও এর আওতায় নির্বাচিত। মজলুম নেতা মাওলানা ভাসানী আওয়ামী লীগের সংবিধান গঠনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছিল ১৯৭০ সালে এলএফও এর অধীনে সংগঠিত নির্বাচনের মাধ্যমে। জেনারেল ইয়াহিয়া খানের এলএফও মোতাবেক নির্বাচিত জাতীয় সংসদের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা। আওয়ামী লীগ দল হিসেবে ৬ দফার ভিত্তিতে জনগণের কাছ থেকে ভোট গ্রহণ করেছিল। ৬ দফার দাবি ছিল পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে প্রদেশভিত্তিক পূর্ণ স্বায়ত্তশাসন কায়েম করা। অতএব স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কোনো বৈধ অধিকার তাদের নেই। তিনি সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করে শাসনতন্ত্র প্রণয়নের দাবি জানান। তিনি বলেন, জাতীয় কনভেনশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিই থাকবে না, তাতে বিভিন্ন সংগঠন যাদের সদস্যরা জাতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করতে হবে। এই ধরনের জাতীয় কনভেনশনের দ্বারা প্রণীত সংবিধান পরে গণভোটের মাধ্যমে গৃহীত হবে। আওয়ামী লীগ সরকার ওই প্রতিবাদে কর্ণপাত না করে ১২ই অক্টোবরের সংসদ অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন প্রণীত সংবিধান গৃহীত হয়। যদিও সংবিধানে সরাসরিভাবে মুজিববাদের উল্লেখ ছিল না, তবুও মুজিববাদের মূলনীতির উপর তথা ভারতীয় সংবিধানের নীতিমালার উপর ভিত্তি করেই গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান বা শাসনতন্ত্র। সরকার ঘোষণা করল দেশে সমাজতন্ত্র প্রবর্তন করা হবে, কিন্তু সংবিধানের ৪২ নং ধারার মাধ্যমে ব্যক্তি মালিকানা বজায় রাখা হলো। ৩৫, ৩৭, ৩৯ নং ধারার মাধ্যমে অতি চতুরতার সাথে মানুষের মানবিক অধিকারসমূহ কেড়ে নেওয়া হলো। আওয়ামী লীগ বিরোধী শক্তিকে অতি নির্দয়ভাবে উৎপাটন করার জন্য সংবিধানে ৬৩(৩) ধারা সংযোজিত করে। জননিরাপত্তার নামে আইয়ুব শাহীর বর্বরোচিত আচরণের মতোই মুজিবের নেতৃত্বে বিনা বিচারে আটক এবং মিল কারখানায়, অফিস আদালতে ধর্মঘট নিষিদ্ধ করার বিধানও সংবিধানে রাখা হয়। শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে। সর্বশেষ শেখ মুজিব তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য গণতন্ত্রকে হত্যা করে জাতির উপর বাকশালী একনায়কতন্ত্র চাপিয়ে দেয়। বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগের বাকশাল একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল ১৯৭২ সালের ৭ই মার্চ রক্ষী বাহিনীর আদেশ জারি করার মধ্যে। জাতীয় রক্ষী বাহিনীকে বিনা ওয়ারেন্টে ধরপাকড় এবং তল্লাশির ক্ষমতা দেয়া হয়েছিল ওই আদেশের মাধ্যমে। দেশের সার্বিক পরিস্থিতির দ্রুত অবনতির মুখে ২৪শে ডিসেম্বর ১৯৭৩ সালে প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে বিদায় নিতে হয়। ১৪ই জানুয়ারি ১৯৭৪ সংসদ অধিবেশন বসে। আব্দুল মালিক উকিলকে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ২৪শে জানুয়ারি ১৯৭৪ হ্যাঁ ভোটের মাধ্যমে জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করা হয়। ৩রা জানুয়ারি ১৯৭৫ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই দিন বিশেষ ক্ষমতা অর্ডিন্যান্স জারি করা হয় এবং সংবিধানের কতিপয় ধারা স্থগিত ঘোষণা করা হয়। সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৬ই জানুয়ারি ৭৫ এক ঘোষণায় বলা হয় যে সরকারি কর্মচারীরা সমবায় সমিতি ছাড়া অন্য কোনো সংগঠনের সদস্য হতে পারবে না।
এছাড়া ৪৮ ঘন্টার মধ্যে দেয়ালের সব পোস্টার মুছে ফেলার নির্দেশ দেয়া হয়। এরপর ২০শে জানুয়ারি বসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগঠিত সেই কলঙ্কিত অধিবেশন। ২৫শে জানুয়ারি সংসদে কোনো রকমের বিতর্ক ছাড়া গণতন্ত্রকে পুরোপুরি সমাহিত করে পাশ করানো হয় চতুর্থ সংশোধনী। মাত্র এক বেলার সেই অধিবেশনে স্পিকার ছিলেন জনাব আব্দুল মালেক উকিল। চতুর্থ সংশোধনীতে বলা হয় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সংসদ সদস্য না হলে ভোট দিতে পারবেন না। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদ সদস্য হবেন তেমন কোনো বাধ্যবাধকতা নেই। মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, তবে রাষ্ট্রপতি তা কার্যকর করলেন কি করলেন না সে সংক্রান্ত ব্যাপারে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। ওই অধিবেশনে জরুরি ক্ষমতা বিল কোনো আলোচনা ছাড়াই আইনে পরিণত হয়ে যায়। ২৫শে জানুয়ারি দুপুর ১টা ১৫ এক সংক্ষিপ্ত অধিবেশনে জারিকৃত চতুর্থ সংশোধনীতে বলা হয়, এই আইন প্রণয়নের পূর্বে যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন না এবং রাষ্ট্রপতির পদ শূন্য হবে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ করবেন। এই আইন প্রবর্তনের ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন এমনইভাবে যেন তিনি এই আইনের দ্বারা সংশোধিত সংবিধানের অধীনেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ও একজন উপরাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। কার্যকালের মেয়াদ ৫ বছর। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। তিনি প্রত্যক্ষভাবে অথবা তার অধীনস্থ কর্মচারীর মাধ্যমে যে ক্ষমতা নির্ধারণ করবেন, উপরাষ্ট্রপতি শুধুমাত্র সেই ক্ষমতাই প্রয়োগ করতে পারবেন। রাষ্ট্রপতিকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দানের জন্য একটি মন্ত্রিপরিষদ থাকবে। রাষ্ট্রপতি তার বিবেচনায় সংসদ সদস্যদের মধ্য থেকে কিংবা সংসদ সদস্য হওয়ার যোগ্য এরূপ ব্যক্তিদের মধ্য হতে একজন প্রধানমন্ত্রী ও আবশ্যক মনে করলে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগ করতে পারবেন। প্রত্যেক মন্ত্রী সংসদে বক্তৃতা করতে এবং কার্যাবলীতে অংশ নিতে পারবেন, তবে তিনি যদি সংসদ সদস্য না হন তাহলে ভোটদান করিতে পারবেন না। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করবেন অথবা তার নির্দেশে উপরাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ওই সভায় সভাপতিত্ব করতে পারবেন। মন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংশোধিত সংবিধানে রাষ্ট্রপতিকে দেশে শুধু একটি মাত্র রাজনৈতিক দল গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা জাতীয় দল নামে অভিহিত হবে। সংশোধনীতে কার্যকর কালে তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি কার্যধারা দায়ের করা বা চালু রাখা যাবে না এবং তার গ্রেফতার বা কারাবাসের জন্য কোনো আদালত হতে পরোয়ানা জারি করা যাবে না। জাতীয় দলের ঘোষণায় বলা হয়, কোনো ব্যক্তি জাতীয় দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল গঠন কিংবা ভিন্ন ধারার কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবেন না। ওই সংশোধনীর পক্ষে ২৯৪ জন সাংসদ ভোট দেন, কেউ বিরোধিতা করেননি। সংসদের ২ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী ওই অধিবেশনে স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। বিলের বিরোধিতা করে ৩ জন বিরোধী ও একজন স্বতন্ত্র সদস্য ওয়াকআউট করেন। এরা হলেন জাসদের আবদুল্লাহ সরকার, আব্দুস সাত্তার মঈনুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা। আতাউর রহমান খান আগেই সংসদ অধিবেশন থেকে বেরিয়ে আসেন। বিলটি উত্থাপন করা হলে আওয়ামী লীগের দলীয় চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন মৌলিক অধিকার স্থগিত রাখার প্রেক্ষিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ না দেবার আহ্বান জানান। এই পর্যায়ে বাংলাদেশে জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান বৈধতার প্রশ্ন উত্থাপন করে আলোচনার সুযোগ দানের জন্য স্পিকার জনাব মালেক উকিলকে অনুরোধ করেন, কিন্তু স্পিকার তা নাকচ করে দেন। পরে কণ্ঠভোটে চিফ হুইপের প্রস্তাব গৃহীত হয়।
তারপর আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে জরুরি ক্ষমতা বিল 1975 পেশ করেন। চিফ হুইপ এক্ষেত্রেও মৌলিক অধিকার স্থগিতকরণ বিধি প্রয়োগ না করার আবেদন জানালে বিষয়টি কণ্ঠভোটেও পাশ হয়। এখানে একটি বিষয় বিশেষ প্রাণিধানযোগ্য। যদিও বিলটি সংসদে বিনা বাধায় পাশ হয়, তবে গণতন্ত্রের বিকল্প একনায়ক তত্ত্বের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যেও দ্বিমত পরিলক্ষিত হয়। 24শে ফেব্রুয়ারি 75 রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক আদেশ বলে দেশে একটিমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করেন এবং নিজেকে দলীয় চেয়ারম্যান ঘোষণা করেন। ঘোষণার 3 নং আদেশে বলা হয়, রাষ্ট্রপতি অন্য কোনো নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় সংসদের অবলুপ্ত আওয়ামী লীগের দলীয় সকল সদস্য, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সবাই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য বলে গণ্য হবেন। এই আদেশ অমান্য করে বাকশালে যোগদান না করার সিদ্ধান্ত গ্রহণ করে বঙ্গবীর জনাব ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন তাদের সংসদে পদে ইস্তফা দেন। বাকশালীরা বঙ্গবীর জেনারেল ওসমানী এবং জনাব মাইনুল হোসেন যখন বিরোধিতা করে পদত্যাগ করেন, তখন সুযোগ সন্ধানীদের অনেকেই বাকশালে যোগদান করার জন্য লাইন দিয়েছিল। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ ও মুজাফর ন্যাপ শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়নকে অভিনন্দন জানান। তথাকথিত জাতীয় দল গঠিত হওয়ার ফলে দেশের সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটে। আওয়ামী লীগ, মুজাফর ন্যাপ এবং মনি সিং এর কমিউনিস্ট পার্টি সামগ্রিকভাবে বাকশালে যোগদান করেন। সংসদের বিরোধী দলের 8 জন সদস্যের মধ্যে 4 জন বাকশালে যোগদান করেন। প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খানও বাকশালে যোগদান করে সুবিধাবাদী চরিত্র ও রাজনীতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন। 2রা জুন 75 বাকশালে যোগদানের জন্য শেখ মুজিবুর রহমানের কাছে 9 জন সম্পাদক আবেদন পেশ করেন। তারা হলেন বাংলাদেশ অবজারভার সম্পাদক ওবায়দুল হক, জনাব নুরুল ইসলাম পাটোয়ারি, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বজলুর রহমান, মর্নিং নিউজের সম্পাদক জনাব শামসুল হুদা, বাসস এর প্রধান সম্পাদক জাওয়াদুল করিম, বাংলাদেশ টাইমস ও বাংলার বাণীর নির্বাহী সম্পাদক শহীদুল হক, দৈনিক ইত্তেফাকের সম্পাদক জনাব আনোয়ার হোসেন মঞ্জু এবং বিপিআই সম্পাদক জনাব মিজানুর রহমান। 6 জুন 75 বাকশালের সাংগঠনিক কাঠামো ও গঠনতন্ত্র ঘোষণা করা হয়। তাতে দলের মহাসচিব মনোনীত হন মনসুর আলী। সচিব হন জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাক। ওই দিন বাকশালের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে 115 জনের নাম ঘোষণা করা হয়। তাতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা, বিডিআরের মহাপরিচালক, রক্ষী বাহিনীর পরিচালক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব প্রমুখকে অন্তর্ভুক্ত করা হয়। দলের কার্যনির্বাহী পরিষদে থাকেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, আবু হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল মালিক উকিল, অধ্যাপক ইউসুফ আলী, মনোরঞ্জন ধর, মহিউদ্দিন আহমেদ, গাজী গোলাম মোস্তফা, জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক। কেন্দ্রীয় কমিটিতে থাকেন শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, আব্দুল মালিক উকিল, খন্দকার মোশতাক আহমেদ, কামারুজ্জামান, মাহমুদুল্লাহ, আব্দুস সামাদ আজাদ, ইউসুফ আলী, ফণীভূষণ মজুমদার, ডক্টর কামাল হোসেন, সোহরাব হোসেন, আব্দুল মান্নান, আব্দুর রব সেরনিয়াবাদ, মনোরঞ্জন ধর, আব্দুল মতিন, আসাদুজ্জামান, কোরবান আলী, ডক্টর আজিজুর রহমান মল্লিক, ডক্টর মুজাফর আহমদ চৌধুরী, তোফায়েল আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল মোমেন তালুকদার, দেওয়ান ফরিদ গাজী, অধ্যাপক
নুরুল ইসলাম চৌধুরী, তাহির উদ্দিন ঠাকুর, মুসলিম উদ্দিন খান, মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্জুর, এ.কে.এম. ওবায়দুল রহমান, ডক্টর ক্ষিতীশচন্দ্র মণ্ডল, রিয়াজউদ্দিন আহমদ, এম বায়তুল্লাহ, রুহুল কুদ্দুস সচিব, জিল্লুর রহমান, মহিউদ্দিন আহমেদ এমপি, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, শেখ শহীদুল ইসলাম, আনোয়ার চৌধুরী, সাজেদা চৌধুরী, তসলিমা আবেদ, আব্দুর রহিম, ওবায়দুল আওয়াল, লুৎফর রহমান, এ.কে. মুজিবুর রহমান, ডক্টর মফিদ চৌধুরী, ডক্টর আলাউদ্দিন, ডক্টর আহসানুল হক, রওশন আলী, আজিজুর রহমান আক্কাস, শেখ আব্দুল আজিজ, সালাহউদ্দিন ইউসুফ, মাইকেল সুশীল অধিকারী, কাজী আব্দুল হাশেম, মোল্লা জালালউদ্দিন, শামসুদ্দিন মোল্লা, গৌরচন্দ্র বালা, কাজী গোলাম মুস্তফা, শামসুল হক, শামসুজ্জোহা, শফিক উদ্দিন ভুইয়া, সৈয়দ আহমদ, শামসুর রহমান খান, নুরুল হক, এম.এ. ওয়াহাব, ক্যাপ্টেন সুজ্জাত আলী, এম.আর. সিদ্দিক, এম.এ. ওয়াহাব, চিত্তরঞ্জন সুতার, সৈয়দা রাজিয়া বানু, আতাউর রহমান খান, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, সংপ্রু সাইন, অধ্যাপক মুজাফফর আহমদ, আতাউর রহমান, পীর হাবিবুর রহমান, সৈয়দ আলতাফ হোসেন, মোহাম্মদ ফরহাদ, মতিয়া চৌধুরী, হাজি দানেশ, তৌফিক ইমাম সচিব, নুরুল ইসলাম, ফয়েজ উদ্দিন সচিব, মাহবুবুর রহমান সচিব, আব্দুল খালেক, মুজিবুল হক সচিব, আব্দুর রহিম সচিব, মইনুল ইসলাম সচিব, শহীদুজ্জামান সচিব, আনিসুজ্জামান সচিব, ডক্টর এ সাত্তার সচিব, এম.এস. সামাদ সচিব, আবু তাহের সচিব, আল হোসাইনি সচিব, ডক্টর তাজুল হোসেন সচিব, মতিউর রহমান টিসিবি চেয়ারম্যান, মেজর জেনারেল কে.এম. সফিউল্লাহ, এয়ার ভাইস মার্শাল এ.কে. খন্দকার, কমান্ডার এম.এইচ. খান, মেজর জেনারেল খলিলুর রহমান, এ.কে. নজির উদ্দিন, ডক্টর আব্দুল মতিন চৌধুরী, ডক্টর মাজহারুল ইসলাম, ডক্টর এনামুল হক, এ.টি.এম. সৈয়দ হোসেন, নুরুল ইসলাম আইজি পুলিশ, ডক্টর নীলিমা ইব্রাহিম, ডক্টর নুরুল ইসলাম, ওবায়দুল হক সাধারণ অবজারভার, আনোয়ার হোসেন মঞ্জু, ইত্তেফাক, মিজানুর রহমান, বিপিআই, মনোয়ারুল ইসলাম, ব্রিগেডিয়ার এম নুরুজ্জামান, রক্ষী বাহিনী প্রধান, কামারুজ্জামান শিক্ষক সমিতি, ডক্টর মাজহারুল আলী কাদরি। একই ঘোষণায় বাকশালের 5টি অঙ্গ সংগঠনও গঠন করা হয়। সেগুলো হচ্ছে জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা লীগ, জাতীয় যুবলীগ ও জাতীয় ছাত্রলীগ। এগুলোর সাধারণ সম্পাদক মনোনীত হন যথাক্রমে ফণীভূষণ মজুমদার, অধ্যাপক ইউসুফ আলী, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদ ও শেখ শহীদুল ইসলাম। এই সমস্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটিগুলোতে মুজাফর নেপ ও মনি সিং এর কমিউনিস্ট পার্টির নেতাদের গ্রহণ করা হয়। বাকশালের এ সূত্র ধরেই 16 জুন সংবাদপত্র বাতিল অধ্যাদেশ জারি করা হয়। তার বলে পার্টি নিয়ন্ত্রণাধীন শুধুমাত্র 4টি দৈনিক ও কয়েকটি সাপ্তাহিক বাদে সকল পত্র-পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রের হত্যাযজ্ঞ শেষে দেশ জুড়ে চলে তাণ্ডব উৎসব। রুদ্ধশ্বাস মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে জন্মভূমিতেই বন্দী হয়ে পড়েন স্বৈরশাসনের নিষ্পেষণে। জাতীয় রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে। শেখ মুজিব কর্তৃক বাকশাল কায়েম হবার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায়। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওইসব হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 8ই জুন মাইজদীতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। 9ই জুন ওই হামলা ও ওই রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন। তারপর 10ই জুন 1973 স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল ঘোষণা করেন, মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি জানতে পারেননি
এদেশের নির্যাতিত জনগণ সেখানে কি ঘটেছিল। 10 জুন বায়তুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী ন্যাপ, উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করেছে। এরপর 1973 সালের 19 জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় নির্দেশ জারি করেন, শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার উপর। মুজাফফর ন্যাপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেনি, বরং 24 জুন মুজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। ইতিমধ্যে মজুতদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে। 1973 সালের 27 জুন পরিকল্পনা কমিশনের হিসেব অনুসারে দেখা গেল যে 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়েছে। এই সময় 29 জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের উপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন কর্মচারী। গুরুতর আহত হয় 2 জন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। এই কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এমনই সামান্য ছুতোতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এ দেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পরে লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ লেখায় তিনি এক সপ্তাহের একটি ঢিকুজি তুলে ধরেন 13টি হত্যাকাণ্ডের। এ সম্পর্কে তিনি লিখেছিলেন যে, এ খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছে না থানায়। দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর, আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সে ঝুঁকি নিতেই বা কতজন রাজি। এই নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, 1. 1972 সাল থেকে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে? 2. কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে? 3. কটি গাড়ি হাইজ্যাক হয়েছে? সে হাইজ্যাকার কারা? কি তাদের পরিচয়? কি তাদের ঠিকানা? 4. কারা গ্রেফতার হয়েছে? 5. পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায় অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এই অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠেছে, নইলে দিনের পর দিন হত্যা, রাহাজানের খবর বের হয়, অথচ একটি অপরাধীও শাস্তি হয় না। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এ প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না, এ প্রশ্ন ছিল দেশের জনগণেরও। আওয়ামী লীগ সরকার এ প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের উপর গুলিবর্ষণে অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি। উপরন্তু 1973 সালের 27 জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক 50 নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেয়া হলো নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল 21 অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। 24 অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারা জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মোজাফফর ন্যাপ,
16ই অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি একটি বিবৃতি দেন। 2রা নভেম্বর মুজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের উপর রক্ষী বাহিনীর হামলা, হত্যা, নির্যাতন চলছে। তিনি বলেন, 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছার ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে। 30 অক্টোবর নাটোরে ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তিই বৃদ্ধি পাবে। 73 সালের 25 অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান, গ্রামরক্ষীর দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক সদস্যকে একটি করে শর্টগান দেওয়া হবে। কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেওয়া হবে। তিনি আরও পরিষ্কার করে বলেন, এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরপর 29 নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রীগণ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন। এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল। 73 সালের প্রারম্ভ থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর, নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান। মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি। অরুণা সেন রানী সিংহ ও হনুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি, তাদেরকে কোনো আদালতেও হাজির করেননি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের 3 জনকেই বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন। অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন। তিনি বলেন, গত 17ই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের উপর হামলা করে। ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভোরে আমাকে গ্রেফতার করে। গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে। লক্ষণ নামের একটি কলেজের ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায়, বলে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর রূপে আহত ও অসুস্থ হয়ে পড়েছে। 4-5 দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায়। অনেক বাড়ি তল্লাশি করে, অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামের 2 জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই। তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয়। এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত। গত 3রা ফেব্রুয়ারি 1974 সালে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে। ভোরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহী পুরুষ, এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হোসেন খাঁ সব কিছুর তদারকি করছে। আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে।
শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে। এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করল পানিতে নেমে দাঁড়াতে। সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। ওরা রাইফেল উঠিয়ে তাক করলো গুলি করবে বলে, কিন্তু পরস্পর কী সব বলাবলি করে রাইফেল নামিয়ে দিল। আমি কাদা পানিতে দাঁড়িয়েই থাকলাম। কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান দুই কাতারে ভাগ করে দাঁড় করালো। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল, মালাউনরা আমাদের দুশমন, তাদের ক্ষমা করা হবে না। তোমরা মুসলমানরা মালাউনদের সাথে থেকো না, তোমাদের এবারের মতো মাফ করে দেয়া হলো। এই বলে কলিমুদ্দিন ও মোস্তফা নামের দুজন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে এক একটা বেতের বাড়ি দিয়ে বলল, ছুটে পালাও। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাক বাহিনীর কথা মনে পড়ল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনইভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত, আর এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে। আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মোস্তফা সহ ২০ জন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। ৩ জন ছাড়া এরা সবাই পেশায় জেলে। মাছ ধরে কোনো রকমে তারা জীবিকা নির্বাহ করে। তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকলো। সে এক হৃদয় বিদারক দৃশ্য। সন্ধ্যার সময় কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দনাগ ও হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো। আমি গেলাম তাদের দেখতে। দেখলাম তারা সবাই চলতে অক্ষম। সর্বাঙ্গ ফুলে গেছে তাদের। বেত ও বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে। চোখ মুখ ফোলা, হাত পায়ের গিরোতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারাদিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে। গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে। পিঠের নিচে ও বুকের উপর পা দিয়ে দুদিক থেকে ২ জন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে। মই দিয়ে ডলেছে। এদের অনেককেই আত্মীয়রা বয়ে এনেছে। এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম, যারা দিনরাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুরে খেতে পায় না, অনাহার দুঃখ দারিদ্র্যের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের মরার উপর খাড়ার ঘাড় অবসান কবে হবে? যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না, চুরি ডাকাতি রাহাজানি শোষণ নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন? অবশেষে চরম নির্যাতন আমার উপরও নেমে এলো। ৬ই ফেব্রুয়ারির রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে। আমাদের নিয়ে তারা ২ মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় তারা রানীর প্রতি নানা রকমের অশ্লীল উক্তি করেছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দনাগ এবং হরিপদ রয়েছে। বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমুদ্দিন ও মোস্তফা ২ ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনো রকমের জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলেমেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চর মারে, কেউ খোঁচা দেয়। এমন সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে উপরে দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয় বিদারী চিৎকার। প্রায় আধ ঘন্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে থেমে গেল। নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল, রাত্রি তখন কত জানি না। রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায়ে ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল। আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম, উপরে ভেদরগঞ্জ ও ডেমুডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল।
তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালিবর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলো পাতারি এমন পেটাতে থাকে যে 3খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে, শান্তি ও চঞ্চল কোথায়? রানীর একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার এবার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল, আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলবো। এখন পর্যন্ত মারার দেখছোটা কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে, কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফেরে, রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তারা তাকে পানি দেয় নাই। 8ই ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডেমোডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খাঁ। তারা চেয়ারে বসে আছেন। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও। অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বললাম, তারা ডাকাত নয়, তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন, এ কথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি। রানীকে তারা একই প্রশ্ন করেন। রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ড্যামোডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করেন এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়। তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবুও এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত। তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে। নড়বার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। এদের হুকুমে দুজন সিপাহী আমাকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম। রানী পারল না। দুজন রক্ষী তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল ও তার গায়ে কাপড় জড়িয়ে দিল। তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো। কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয়, ওকে ভালো করে হাঁটা, নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়জন রক্ষীসহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। বলল, বাঁচবি তো না, চল তোর মাকে দেখিয়ে আনি। রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে। পা ফেলবার ক্ষমতা নেই। সে অবস্থায় তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হলো। রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যান। কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞেস করায়। কমান্ডার বলে, পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে, খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। এরপর আবার 2 মাইল রাস্তা হেঁচড়াতে হেঁচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। ওই দিন ছিল 9ই ফেব্রুয়ারি 1974। হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন। করিম নামের আরেকটি কৃষক যুবককেও ওরা ধরে এনেছে দেখলাম, রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিতছাড় থেকেও একজন স্কুল শিক্ষক ও 2 জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষী বাহিনীরা, সিপাহীরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলেছিল, দেখ এখনো হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আর একটি যুবককেও তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে। 9 তারিখ দুপুরের পর অল্প পরে তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের 1 দফা বেত দিয়ে
পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করলো। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি। ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন